সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো আশা করি। এই করোনা পরিস্থিতিতে আসলে অন্য কোনো উপায় ছিল না। সেই সাপেক্ষে তোমরা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এবং এটাকে বলা হচ্ছে অটোমেটিক প্রমোশন। কারণ তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হয়নি বা পরীক্ষা নেওয়ার সুযোগও পাওয়া যায়নি, তাই তোমরা এখন দ্বাদশ শ্রেণীতে উঠে গেছো এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পাঠদান করা হবে। অর্থাৎ সামনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা, এতটুকু ধরে নিয়ে তোমাদের পড়াশোনা এগিয়ে যেতে হবে। আমরা সেই সাপেক্ষে অধ্যায় 8 বা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা শুরু করেছিলাম। আজকে আমরা গতকালের পর থেকে কন্টিনিউ করব। আজকে টপিক শুরু হবে বিশেষ আপেক্ষিকতার স্বীকার্য। সচরাচর একটি বৈজ্ঞানিক তত্ত্ব শুরু হয় একটি সাধারণ বিবৃতি থেকে। এই তত্ত্বটি একটি ভিত্তি প্রদান হয়, একে স্বীকার্য বলে। তত্ত্বের যে একটি ভিত্তি প্রদান করে তার নাম স্বীকার্য। এসব স্বীকার্য থেকে আমরা পদার্থবিজ্ঞানের বিভিন্ন পরিবর্তনশীল রাশির মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ আকারে কতগুলো গাণিতিক সূত্র পেয়ে থাকি। সর্বশেষে আমরা পরীক্ষার মাধ্যমে এগুলোর সত্যতা যাচাই করে থাকি। আইনস্টাইন 1905 সালে দুটি স্বীকার্য প্রস্তাব করেন, যা বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের স্বীকার্য নামে পরিচিত। সালে আইনস্টাইন বিশেষ আপেক্ষিকতার স্বীকার্য প্রদান করেন। স্বীকার্য দুটি হচ্ছে হলো সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো লেখা থাকে। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো লেখা থাকে। দ্বিতীয় স্বীকার্য, শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি একই থাকে। শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি একই থাকে। প্রথম স্বীকার্যতে বলা হয়েছে যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো পরম, সার্বজনীন ও সকল জড় পর্যবেক্ষকের নিকট একই। একটি জড় প্রসঙ্গ কাঠামোতে কোনো সূত্র প্রদান করা হলে অন্য প্রসঙ্গ কাঠামোতে তা একইভাবে প্রযোজ্য হবে। দ্বিতীয় স্বীকার্যটি গ্রহণ করে আমাদের বেশি কষ্টকর, কারণ এটি গ্যালিলিওর স্মৃতিবিদ্যার সাথে সংগতিপূর্ণ নয়। গ্যালিলিওর
স্মৃতিবিদ্যা হলো যে যা সাধারণ ধারণা বা যা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করে থাকি, তাই আপাতদৃষ্টিতে সেখানে যদি মিথ্যা মনে হয়, ধরা যায় গাছপালা সবকিছুর সাথে সব বিবেকে কোনো কিছু ধরাচ্ছে, এখান থেকে আমরা সমীকরণ আনতে পারি। তাহলে গ্যালিলিও নিয়ে এখন কথা বলা হচ্ছে, গ্যালিলিওর রূপান্তর সঠিক বা ভুলে নিয়ে আলোপ হচ্ছে। তাহলে আমরা আসি গ্যালিলিও রূপান্তরে। পুরো বিন্দুর অবস্থান দুটি ভিন্ন প্রসারণ কাঠামোর সাপেক্ষে ভিন্ন হবে। অনেক সময় আমাদেরকে একটি প্রসারণ কাঠামোর পরিমাপের সাথে অন্য একটি প্রসারণ কাঠামোর পরিমাপের সম্পর্ক নির্ণয় করা হয়, এতে রূপান্তর বৃদ্ধি বলে। বাস্তবিকতার ভিত্তিতে গ্যালিলিও পরস্পর ধ্রুব বেগে গতিশীল দুটি প্রসারণ কাঠামোর পরিমাণ মধ্যে স্থাপন করেন, একে গ্যালিলিও রূপান্তর বলে। অর্থাৎ গ্যালিলিও বাস্তব অভিজ্ঞতার সাপেক্ষে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল দুটো প্রসারণ কাঠামো পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করেন, একে গ্যালিলিও রূপান্তর বলা হয়। দুটি কাঠামো দেওয়া হচ্ছে, একটি কাঠামো আরেকটি কাঠামোর সাপেক্ষে চলমান, তাই বলা হয়েছে দ্বিতীয় কাঠামোটি ভি বেগে চলমান প্রথম কাঠামোর সাপেক্ষে। ধরা যাক এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামো এক্স অক্ষের দিকে ভি বিদ্যুতিতে গতিশীল। আরো ধরা যাক এস প্রাইম কাঠামোটি, এটা হচ্ছে এস কাঠামো, এটা হচ্ছে এস প্রাইম কাঠামো। এস কাঠামো অতিক্রমকালে, অর্থাৎ যখন কাঠামোটি মুহূর্তের জন্য একটি অবস্থানে ছিল, তখন উভয় কাঠামো দুটো ব্যক্তি মধ্যে সাহায্যে আমাদের গণনা শুরু করেন। পর্যবেক্ষণে কোনো এক সময় পি বিন্দুর একটি ঘটনা দেখা গেল, পি এস ও এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষণে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা হলে তথ্যক্রমে পি এক্স ওয়াই জেড ও পি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, অর্থাৎ নিজ নিজ ঘড়িতে টানার সময় রেকর্ডে থাকলো আর সবার। তাহলে এক্স অভিমুখে এস এর মূল বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর এস দূরত্বে বুঝতে হবে ভিটি পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ মূল বিন্দু হতে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি এবং এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। যেহেতু এস ও এস প্রাইমের মধ্যে এক ওয়াই ও জেড অক্ষ বরাবর কোনো অংশ বা গতি নেই, তাই ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই এবং জেড প্রাইম ইকুয়াল টু জেড।
উপরের সমীকরণগুলো গ্যালিলির রূপান্তর হিসেবে পরিচিত, সুতরাং এস ও এস প্রাইম কাঠামোতে কোনো বস্তুর নিহিত বেগের উপাংশগুলোর মধ্যে সম্পর্ক হবে vx prime by vt prime is equal to এবং vy is equal to dy prime dt prime equal to dy dt equal to vy and vz is equal to dz by গ্যালিলিও রূপান্তর আইনস্টাইনের উপর উভয় স্বীকার্য লঙ্ঘন করে। প্রথম স্বীকার্য অনুযায়ী এস ও এস প্রাইম কাঠামোতে বর্তমানের সূত্রগুলো একই রকম সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়, কিন্তু সমীকরণ 8.9 ও সমীকরণ 8.12 ব্যবহার করে এই এক কাঠামো পরিমাণ সংখ্যাগুলো অবকাঠামোতে প্রকাশ করলে তড়িৎ বিজ্ঞান ও পরমাণুবিজ্ঞানের অংশগুলো আবার দ্বিতীয় স্বীকার্য অনুসারী শূন্য মাধ্যমে আলোর দ্রুতি এস এস অভিমুখ কাঠামোতে একই হবে, কিন্তু গ্যালিলিও রূপান্তর অনুসারী এস কাঠামোতে এক্স অভিমুখে আলোর বেগ সি এবং এস কাঠামোতে একই দ্রুতিতে হবে সি ইকুয়াল টু সি মাইনাস ভি, অর্থাৎ আলোর দ্রুতি পর্যবেক্ষক দ্রুতির উপর নির্ভরশীল। সুতরাং আলোর দ্রুতির ক্ষেত্রে সাধারণ জ্ঞানের যোগ বিয়োগ অত্যন্ত বিপজ্জনক। আইনস্টাইন তার মূল প্রবন্ধে একটি উদাহরণের সাথে বিপরীত কথা উল্লেখ করেছেন। ধরা যাক রেডিয়েশন একটি আলোক সংকেত দেওয়া হলো, আলোক দ্রুতি সি হলে এবং ভি দ্রুত পৃষ্ঠের উপর দিয়ে আসা ট্রেনের সাপেক্ষে আলোর দ্রুতি যোগের সাধারণ নিয়ম মেনে চলে। তাহলে আমরা এখানে একটা ম্যাথ করি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই পর্যন্ত তোমরা মোটামুটি বুঝতে পেরেছো বলে আমি আশা করি। গাণিতিক সমস্যাটা আমি দিচ্ছি। একটি কাঠামোতে কোনো ঘটনা পি এর স্থানাঙ্ক এই কাঠামো সাপেক্ষে স্থানাঙ্ক 2 1 এই কাঠামোর সাপেক্ষে এই কাঠামোর সাপেক্ষে 2 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি কাঠামো থেকে
3 মিটার/সেকেন্ড বেগে চলমান আরেকটি কাঠামো থেকে ওই ঘটনা স্থানাঙ্ক গ্যালিলিও রূপান্তর অনুযায়ী কত নির্ণয় করো। কত নির্ণয় করো। এখানে দেয়া আছে কি কি লিখে ফেলি। xt হচ্ছে 2 1, দ্বিতীয় কাঠামোতে x prime equal to x minus v1 t prime equal to t আবার x double prime equal to t prime equal to 1। স্থানাঙ্ক -3 1। এই ফর্মুলা বসিয়ে গেলে আশা করা যায় এই ম্যাথগুলো তোমরা খুব সহজেই পেরে ফেলবে। আমরা আজকে বিশেষ আপেক্ষিক কৃষিকার্য পড়লাম এবং তার সাথে গ্যালিলিও রূপান্তরটা কিছুটা বোঝার চেষ্টা করলাম। এরপর আসবে আমাদের লরেন্জ রূপান্তর। এটি গ্যালিলিও রূপান্তরের সিমিলার, বাট তার বক্তব্যের গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল। আমরা আগামী ক্লাসে লরেন্জ রূপান্তর থেকে শুরু করব এবং এখান থেকে কিছু মজার মজার ম্যাথ আছে। তারপর আমরা আবির্ভাব স্বীকার্য সময় আনুষ্ঠানের মুখ্য তত্ত্বগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং বাসায় অবশ্যই বসে পড়াশোনা করার চেষ্টা করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।